ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সন্দীপন দি স্টোরি টেলার। আমাদের সমস্ত গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সন্দীপন দি স্টোরি টেলার। এছাড়াও আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে। কখনো কখনো কিছু সম্পর্কে দূরত্ব বাড়লেও ভালোবাসাটা ঠিকই থাকে। নিউটনের মহাকর্ষ সূত্রটা বোধহয় এই ক্ষেত্রে ঠিক ততটা খাটে না। তাই হারিয়ে গেলেও হয়তো জীবনের কোনো এক পথের বাঁকে তাদের আবার দেখা হয়ে যায়। পুরনো সম্পর্কের সমীকরণগুলো আরো একবার বুঝতে হয়। হয়তো বলতে ইচ্ছা করে সেই সব কথা যা আগে কখনো বলা হয়ে ওঠেনি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, যে কথাটা বলা হয়নি। সকাল 9টা বাজে। এইসবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিদ্ধার্থ ব্রেকফাস্ট টেবিলে বসেছে। আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে সিদ্ধার্থ। কাল অনেক রাত অব্দি পড়াশোনা করেছে একটা ক্রিটিক্যাল কেস নিয়ে। বইপত্র আর ল্যাপটপ ঘাটাঘাটি করতে করতে কখন যে বইপত্র খোলা রেখেই বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। এমনকি ল্যাপটপটা অব্দি শাটডাউন করেন। সিদ্ধার্থ কলকাতা মেডিকেল কলেজের নাম করা ক্যান্সার বিশেষজ্ঞ। মেডিকেল কলেজে ওর নাম এখন সবার মুখে মুখে ফেরে। সিদ্ধার্থের এই নাম যশ ডাক্তারিতে তার পারদর্শিতার কারণে। কলকাতার সিদ্ধার্থ একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকে। ওর বাবা মা ওর সঙ্গে থাকেন না, তারা তাদের আদি বাড়িতেই থাকেন। অন্যদিন সিদ্ধার্থ তাড়াতাড়ি উঠে পড়ে। আজকেই শুধু রোজকার রুটিনের একটু পরিবর্তন হয়েছে। ব্রেকফাস্ট সারতে সারতেই একটা ফোন কল এলো সিদ্ধার্থর কাছে। কলটা রিসিভ করতেই জুনিয়র ডাক্তার সুজয়ের গলা পেল সিদ্ধার্থ। হ্যালো স্যার। হ্যাঁ, আমি সুজয় বলছি। একটা ক্রিটিক্যাল কেসের জন্য এক প্রকার বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। আহ, আজ সকালেই একটা নতুন পেশেন্টকে অ্যাডমিট করা হয়েছে। কি হয়েছে বলো? সিদ্ধার্থ জিজ্ঞেস করলো সুজয়কে। ব্রেন ক্যান্সার। সিমটম দেখে তো লাস্ট স্টেজ মনে হচ্ছে। সিদ্ধার্থ উত্তরে বলল, "আহ, ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাচ্ছি।" এই বলে সিদ্ধার্থ মোবাইলটা টেবিলের ওপর রেখে দিল। ফ্রেশ হয়ে হসপিটালে পৌঁছতে সিদ্ধার্থর বেশ কিছুটা সময় লাগলো। সিদ্ধার্থকে দেখে সুজয় এগিয়ে এসে একটা অভিবাদন স্বরূপ হাসি হেসে বলল, গুড মর্নিং স্যার। ওই ক্রিটিক্যাল কেসটার জন্য আপনাকে কল করেছিলাম না? ওনার প্রাথমিক টেস্টগুলো আমি করাতে দিয়ে দিয়েছি। সন্ধ্যার মধ্যে আশা করি রিপোর্টগুলো হাতে পেয়ে যাব। তাতে বোঝা যাবে পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশনটা ঠিক কী। সিদ্ধার্থ বলল, বেশ, এখন কোথায় আছেন উনি?" কেবিন নাম্বার 109-তে। পেশেন্টের নাম শ্রীতমা ভট্টাচার্য। সিদ্ধার্থ এতক্ষণ সুজয়ের কথা শুনতে শুনতে হাঁটছিল। পেশেন্টের নাম শুনেই থমকে দাঁড়ালো। এই নাম তো তার অতি পরিচিত। স্তম্ভিত হয়ে সে সুজয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সিদ্ধার্থকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সুজয়ও কিছুটা থতমত হয়ে গেল। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড স্যার? ইজ এভরিথিং ওকে? সিদ্ধার্থ ঘাড় নেড়ে সম্মতিসূচক হ্যাঁ বলে কেবিন নাম্বার 109-এর দিকে পা বাড়ালো। এক নিমেষে সিদ্ধার্থর পুরনো অনেক কথা মনে পড়তে লাগলো। অতীতের সব কথা, যে অতীতকে আজও সিদ্ধার্থ বয়ে বেড়াচ্ছে। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো সিদ্ধার্থর কাছে। তার পা যেন আর চলছে না। কেবিনে পৌঁছানোর আগেই সে করিডোরের একটা বসার জায়গায় বসে পড়ল। কলেজের সেই ফেলে আসা দিনগুলো সিদ্ধার্থর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। তখন সিদ্ধার্থর কলেজ লাইফ সবে শুরু হয়েছে।
কলেজের প্রথম দিন থেকেই অয়নের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল সিদ্ধার্থ। একদিন কলেজের লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে অয়নের সাথে কথা বলতে বলতে বেরোচ্ছে, হঠাৎ একটা মেয়েকে দেখে সিদ্ধার্থ দাঁড়িয়ে পড়ল। মেয়েটা সিদ্ধার্থর পাশ দিয়ে হেঁটে গিয়ে লাইব্রেরিতে ঢুকে পড়ল। সিদ্ধার্থকে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে অয়ন বলল, কিরে, হঠাৎ সঙ্গের মতন দাঁড়িয়ে পড়লি কেন? আচ্ছা এই মেয়েটা কে রে? এই যে একটু আগে আমাদের পাশ দিয়ে গেল। সিদ্ধার্থ জিজ্ঞেস করল। ও আচ্ছা, ওই মেয়েটা? আরে ওর নাম তো শ্রীতমা, আমাদেরই তো ক্লাসমেট। শ্রীতমা নামটা শুনে যেন অন্য দুনিয়ায় হারিয়ে গেল সিদ্ধার্থ। হঠাৎ অয়নের ঠেলা খেয়ে ঘোর কাটল সিদ্ধার্থর। ওদিকে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। সিদ্ধার্থর হুঁশ ফিরতেই দুজনে তাড়াতাড়ি ক্লাসের দিকে পা বাড়ালো। আজ দুজনেরই ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে। ক্লাসে ঢুকে দুজন দেখলো সামনের দিকে বসার জায়গা নেই। অগত্যা দুজনকে একটু পিছনের দিকেই বসতে হলো। ক্লাসে আসতে দেরি হলেও প্রফেসর এখনো এসে পৌঁছাতে পারেননি ক্লাসে। ক্লাসে বসে অয়ন আর সিদ্ধার্থ একটা টপিক নিয়ে আলোচনা করছে। হঠাৎ সিদ্ধার্থ খেয়াল করলো ক্লাসে ঢুকলো শ্রীতমা। শ্রীতমার খোলা চুল হাওয়ায় উঠছে। কাজল টানা দুটো চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছে সিদ্ধার্থ একটা অন্য জগতে। উফ, নায়িকা বললে কিছু কম বলা হয় না। হ্যালো, বসতে পারি এখানে? এতক্ষণে ঘোর কাটলো সিদ্ধার্থ। আমতা আমতা করে সিদ্ধার্থ বলল, ইয়া, হোয়াই নট। শ্রীতমা পাশে বসলো সিদ্ধার্থ, মুখে একটা হালকা হাসি। শ্রীতমার চুলের মিষ্টি গন্ধে সিদ্ধার্থ যেন ক্রমশ ভেসে যেতে লাগলো। এই যেন পর মুহূর্তে নিজেকে স্বর্গে আবিষ্কার করবে। এই যে রোমিও, অত ঘাড় বেঁকিয়ে দেখো না ওকে, এরপর তো ঘাড়ে স্পন্ডালাইসিস হবে বাবা। বলল অয়ন। এই অয়নটা না মহা শয়তান, সব সময় বাজে বকা স্বভাব। বাঁদর ছেলে, চুপ করবি, বাজে বকলে মার খাবি কিন্তু। চাপা গলায় বলল সিদ্ধার্থ। শ্রীতমা হাসি মুখে সিদ্ধার্থ দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তোর নামটা কি? সরি সরি, তুই বলে ফেললাম। না না, ইটস ওকে, নো প্রবলেম। আমার নাম সিদ্ধার্থ। আর তোমার নাম? জিজ্ঞেস করলো সিদ্ধার্থ। আমার নাম শ্রীতমা। আর হ্যাঁ, আবার তুমিটা কি? নো মোর তুমি তুমি, শুধু তুই। খুব মিষ্টি একটা হাসি দেখলো সিদ্ধার্থ শ্রীতমার মুখে। ব্যাস, এইভাবেই দুজনের বন্ধুত্ব গাঢ় হতে থাকলো। তারপর ফেসবুকে অ্যাড করা, হোয়াটসঅ্যাপে রাত একটা অব্দি চ্যাটিং, পড়ার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা, একসঙ্গে প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করা, একে অপরের না পারা কোয়েশ্চেন্সগুলো সলভ করে দেওয়া। শ্রীতমারও এক কাপ চা থেকে চাটনি সবেতেই সিদ্ধার্থকে যায়। ওইদিকে সিদ্ধার্থরও এক অবস্থা। সিদ্ধার্থ কোনো কারণে বাড়িতে ঝাড় খেলে মন ভালো করার একমাত্র টনিক শ্রীতমা। সিদ্ধার্থ শ্রীতমাকে মাঝে মাঝে ঠাট্টা করে বলে, তুই যখন ডাক্তার হবি না, পেশেন্টদের তো তোকে দেখেই রোগ ছেড়ে যাবে, এমন সুন্দরী ডাক্তার বলে কথা। সিদ্ধার্থ শ্রীতমাকে ভালোবাসে কলেজের সে প্রথম দিন থেকে, যদিও আজও বাবু শ্রীকে মনের কথা জানায়। ওদিকে কলেজ লাইফও প্রায় শেষের দিকে। না, শ্রীতমাকে এবার মনের কথাটা বলতেই হবে। এবার তো আরো হায়ার স্টাডিজ আছে, না হলে জব দেন বিয়ে। শ্রীতমার দিক থেকে তো হ্যাঁই হবে, শুধু অফিসিয়ালি শুরুটা করতে হবে। এই ভেবে মনে মনে সাহস যোগায় সিদ্ধার্থ। একদিন প্ল্যান করলো শ্রীতমাকে নিয়ে প্রিন্সেপ ঘাটে যাবেও। সেখানেই গঙ্গার ধারে মনোরম আবহাওয়ায় শ্রীতমাকে প্রপোজটা করে ফেলবে সিদ্ধার্থ। তারপর নয় চাকরিতে জয়েন করার পর বিয়ে নিয়ে ভাবা যাবে। কলেজে পৌঁছতেই যথারীতি শ্রীতমার সাথে দেখা হয়ে গেল সিদ্ধার্থ। সিদ্ধার্থ শ্রীতমাকে বলল, আজ কলেজের পর তোকে নিয়ে একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে, যাবি তো? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তা কোথায় যাব জানতে পারি? প্রশ্ন করলো শ্রীতমা। সিদ্ধার্থ বলল,
ওই প্রিন্সেপ ঘাটের দিকে। আচ্ছা শোন না, আমিও ভাবছিলাম তোকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো আজ। তাহলে ওকেও কি ওখানেই আসতে বলবো আজ? সিদ্ধার্থ শুনে বলল, ওকে, নো প্রবলেম। সিদ্ধার্থ ভাবলো হয়তো ওর ফ্যামিলির কেউ হবে। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে বলে দুজনেই ক্লাসে গেল। কলেজ শেষে দুজনেই একটা অ্যাপ ক্যাবে করে প্রিন্সেপ ঘাটে পৌঁছে গেল। হালকা গঙ্গার হাওয়ায় মনটা জুড়িয়ে যাচ্ছে। কিরে, কার সাথে দেখা করাবে বললি? কোথায় সে? সিদ্ধার্থ শ্রীতমাকে জিজ্ঞেস করলো। শ্রীতমা ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল। কথাটা শুনে স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, এই তো আর একটু পরেই চলে আসবে, রাস্তায় আছে। একটু আগে টেক্সট করেছিল আমায়, বললো জ্যামে আটকে পড়েছে, আসতে বেশ দেরি হবে বলছে। সিদ্ধার্থ ভাবলো যাক, এই সময় শ্রীতমাকে মনের কথাটা বলা যাবে। সিদ্ধার্থ শ্রীতমাকে ওয়েট করতে বলে বলল, এই শোন না, আমার ছোট্ট একটা কাজ আছে, তুই ওয়েট কর, আমি আসছি, তাড়াতাড়ি ফিরবো। শ্রীতমা কথাটা শুনে মুখ বেজার করে বলল, তোকে এখনই যেতে হবে? সিদ্ধার্থ বলল, হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কাজ আছে রে। অনিচ্ছা সত্ত্বেও শ্রীতমা বলল, যা তাহলে, তবে তাড়াতাড়ি আসবি কিন্তু। সিদ্ধার্থর একটা গোলাপের তোড়া কিনে ফিরতে খুব একটা বেশি সময় লাগলো না। আর শ্রীতমার ফেভারিট ডার্ক চকলেটটা আগেই কিনে রেখেছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ যখন ফিরে আসলো তখন দেখতে পেল শ্রীতমা একটা অন্য ছেলের সাথে কথা বলছে, খুব হেসে হেসে। সিদ্ধার্থ কেন যেন তার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ করলো। একটু ইতস্তত বোধ করতে করতেই সে এগিয়ে গেল শ্রীতমার দিকে। শ্রীতমা সিদ্ধার্থকে দেখে বলল, এই তো এসে গেছে, আয় আলাপ করিয়ে দিই। ও হলো রাহুল, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা পপুলার মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, আর আমার ফিয়ান্সি। কথাগুলো শুনে সিদ্ধার্থর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতগুলো বছর ধরে দেখে আসা এত স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। বারবার মনে হচ্ছে যে আর যেন দাঁড়িয়ে থাকতে পারবে না সে। গলার কাছে অনেকটা কষ্ট যেন জমাট বেঁধে আসছে, বেরিয়ে আসতে চাইছে, তবু যেন পারছে না। নিজের বাহ্যিক অভিব্যক্তিকে আর নিজেকে সামলে নিয়ে শ্রীতমাকে বলল, ও আচ্ছা। রাহুল সিদ্ধার্থকে বলল, তোমার কথা অনেক শুনেছি ওর কাছে। ও আচ্ছা। সিদ্ধার্থ উত্তর দিল। সিদ্ধার্থ আর দাঁড়িয়ে থাকতে পারছে না। মনে হচ্ছে গলার কাছে আটকে থাকা কষ্টটা এই বুঝি বেরিয়ে পড়বে। কোন রকমের সিদ্ধার্থ বলল, তোরা কথা বল, আমি আসছি, আমার একটা আর্জেন্ট কল আসছে, এখনই বেরোতে হবে। শ্রীতমা একটু হতাশ হয়ে বলল, এখনই চলে যাবি? এই তো সবে এলি। সিদ্ধার্থ উত্তরে বলল, হ্যাঁ রে, যেতে হবে, একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে তাহলে, সাবধানে যাস। সাবধানে যাস। হুঁ, এই কথাটার কি আজ আর কোনো তাৎপর্য আছে সিদ্ধার্থর কাছে? সিদ্ধার্থ নিজেই তা জানে না, কারণ নিজেকে সিদ্ধার্থ আর সামলাতে পারছে না। হাঁটার ক্ষমতা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে তার। শ্রীতমার সাথে কাটানো প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত বারবার চোখে ভেসে উঠছে সিদ্ধার্থ। একসঙ্গে সময় কাটানো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা, দুর্গাপুজোয় একসাথে অঞ্জলি দেওয়া থেকে সারা কলকাতা ঘুরে বেড়ানো, একে অপরের বিরিয়ানির প্লেট থেকে মাংস কেড়ে নিয়ে খাওয়া, সব সব মনে পড়ছে। জীবনে প্রথমবার কারোর জন্য প্রকৃত ভালোবেসে গোলাপ কিনেছিল সিদ্ধার্থ, শ্রীতমার জন্য। সারপ্রাইজ দেবে বলে পিছনে আড়াল করে নিয়েও গিয়েছিল ওর কাছে।
কিন্তু ওকে আর সেটা দেওয়া হলো না। ফিরে আসার সময় রাস্তার ধারে একটা ডাস্টবিনে গোলাপগুলো ফেলে দিল সিদ্ধার্থ। ডার্ক চকোলেটটাও ফুটপাতে বসে থাকা একটা বাচ্চাকে দিয়ে দিল। সেই দিন থেকেই শ্রীতমার সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দিল সিদ্ধার্থ। আর সেই দিনই ভালোবাসার সঙ্গে সিদ্ধার্থর হৃদয়টাও পুড়ে গেল। সেই পুড়ে যাওয়া ছাই থেকেই ফিনিক্স পাখির মতো জন্ম নিল সম্পূর্ণ নতুন ও ভিন্ন এক সিদ্ধার্থ, সম্পূর্ণ মুখচোরা ও আত্মকেন্দ্রিক এক সিদ্ধার্থ, মেডিকেল সায়েন্সের প্রতি যে ছিল নিবেদিত প্রাণ। এতটাই যে বেশিরভাগ রাতগুলোই শুধু পড়াশোনা নিয়েই কেটে যেত, ঘুম আর হতো না। স্যার, স্যার, আর ইউ ওকে? গলার আওয়াজ শুনে ধড়ফড়িয়ে উঠে বসলো সিদ্ধার্থ। সামনে জুনিয়র ডাক্তার সুজয় দাঁড়িয়ে। স্যার, আপনার কি শরীর খারাপ? প্রশ্ন করলো সুজয়। নো, আই এম অ্যাবসলিউটলি ফাইন। অ্যাকচুয়ালি আমি এখানে একটু বসেছিলাম, কখন যে চোখ লেগে গেছে খেয়াল নেই। সিদ্ধার্থর কথা শুনে সুজয় আশ্বস্ত বোধ করলো। সুজয় আবার জিজ্ঞাসা করলো, স্যার, আপনি 109 নম্বর কেবিনের পেশেন্টকে দেখেছেন? সিদ্ধার্থ এখনো শ্রীতমাকে দেখেনি। কেবিনের বাইরেই বসেছিল। বসে বসে ঘুমের ঘোরে পুরনো স্মৃতির ভিড়ে ডুবে গিয়েছিল সিদ্ধার্থ। কতক্ষণ যে এইভাবে বসে রয়েছে তারও ঠিক খেয়াল নেই। ডক্টর মুখার্জিকে কি একটা দরকারে ডেকে পাঠিয়েছিল সুজয়কে। এই কথা জানিয়েই সুজয় তাড়াতাড়ি করে চলে গেল। সিদ্ধার্থ এবার শ্রীতমার কেবিনের দিকে পা বাড়ালো। কাঁপা কাঁপা হাতে কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো সিদ্ধার্থ। বেডে শুয়ে রয়েছে শ্রীতম। আজ প্রায় 3 বছর পর শ্রীতমার মুখোমুখি হচ্ছে সিদ্ধার্থ। এই 3 বছরের মধ্যে একবারও শ্রীতমার মুখোমুখি হয়নি সে। কোনো রকম ভাবে যোগাযোগের চেষ্টাও করেনি, অথচ আজ নিয়তির কি নির্মম পরিহাস। নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে আজ এতদিন পর এই অবস্থায় দেখতে হবে। নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে সিদ্ধার্থ। আস্তে আস্তে শ্রীতমার দিকে এগিয়ে যায় সিদ্ধার্থ। শ্রীতমার দু চোখ বন্ধ। ওর ঘুমন্ত অবস্থাতেও মুখে যেন একটা অমলিন হাসি লেগে আছে। আজও যেন কলেজে দেখা সেই প্রথম দিনের মেয়েটাই আছে। শুধু অসুস্থতা যেন একটা হালকা ছাপ ফেলে দিয়েছে ওর সৌন্দর্যে। নিজের মনকে আর সামলাতে পারে না সিদ্ধার্থ। কোথাও যেন আজ শ্রীতমার কাছে এসে দাঁড়িয়েছে সেই হারিয়ে যাওয়া সিদ্ধার্থ। শ্রীতমার হাতে একটা হাত রেখে অন্য হাতটা শ্রীতমার মাথার উপর রাখে সে। ওর চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে শ্রীতমার মুখের উপর পড়ে। আস্তে আস্তে চোখ খুলে সিদ্ধার্থ দিকে তাকায় শ্রীতমা। অবাক হয়ে যায় সে। অস্ফুটে শুধু একটা প্রশ্ন, তুই? যে হাতের বাঁধনটা আলগা হয়ে গিয়েছিল সেই হাতটা শক্ত করে ধরে সে। দু চোখ ছলছল করে ওঠে ওর। কোথায় ছিলিস এতদিন? জিজ্ঞেস করে শ্রীতমা। এই তো তোর তোর কাছেই আছি, কাঁপা কাঁপা গলায় বলে সিদ্ধার্থ। হঠাৎ সিদ্ধার্থর মনে পড়ে গেল শ্রীতমার ফ্যামিলির কথা। জিজ্ঞেস করলো, রাহুল আসেনি? এই অপ্রত্যাশিত প্রশ্নটার জন্য খুব একটা প্রস্তুত ছিল না শ্রীতমা। একটা তাচ্ছিল্যের হাসি হেসে শ্রীতমা বলল, তুই হয়তো আমার এক্স্যাক্ট স্ট্যাটাসটা জানিস না। আমি সিঙ্গেল। না আমি কারোর সাথে রিলেশনে আছি, না আমি কাউকে বিয়ে করেছি। আর রাহুলের কথা, হ্যাঁ, আমি ওকে নিজে পছন্দ করিনি।
ও ছিল আমার বাবার পছন্দ। আমার বাবাই সম্বন্ধটা দেখেছিল। প্রথমে ছবি দেখেছিলাম, তারপর ভয়েস কল আর হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হতো। কথা হয়েছিল ওই 10-12 দিন মতো। তারপর তোকে সঙ্গে নিয়ে সেদিন প্রথম সামনাসামনি দেখা করতে গিয়েছিলাম। ছেলে ওয়েল এস্টাবলিশড, তাই বাড়ি থেকেও বারবার চাপ দিচ্ছিল দেখা করার জন্য। আমার ও যে ওকে খুব একটা ভালো লেগেছিল তা নয়, কথাবার্তা বলতে ওই একটু আধটু, জাস্ট ফর ফর্মালিটি। ছেলেটাকে আমার কেমন যেন একটা লেগেছিল, খুব একটা সুবিধার মনে হচ্ছিল না। সেদিন তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরেও সেও বেশিক্ষণ থাকেনি, চলে গিয়েছিল। তার 4 দিন পর খবর পেলাম সে নাকি হঠাৎ অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। তার সাথেই নাকি প্রেম ছিল, তবে বাড়ির কাউকে জানায়নি। সঙ্গে কিছু খবর নিয়ে জানতে পারি ছেলেটা তেমন ভালো ছিল না। কথাগুলো বলার পর সিদ্ধার্থর দিকে তাকায় প্রীতমা। ধরা গলায় বলে, অনেক খুঁজেছিলাম রে তোকে, কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছিলাম তোর সাথে, কিন্তু পারিনি। বন্ধুদের ফোন থেকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুই কারোরই কল রিসিভ করেছিলিস না। পরে জানতে পারি তুই আর কলকাতায় নেই, লন্ডনে চলে গেছিস হায়ার স্টাডিজের জন্য। তুই যখন ছিলিস না আমার কাছে, খুব মিস করতাম রে তোকে, অপেক্ষা করতাম তোর জন্য। এতদিন পর তোকে দেখতে পেলাম, কিন্তু আজ আমি জানি না যে কতক্ষণ আছি আমি এই পৃথিবীতে। আমার হাতে বোধহয় আর খুব বেশি সময় নেই। কথাগুলো শুনে আরো অস্থির হয়ে ওঠে সিদ্ধার্থ। প্রীতমার গালে একটা হাত রেখে বলে, এই তো আমি আছি, এরকম করে কেন বলছিস? তুই ঠিক হয়ে যাবি দেখিস। আর তোকে যে আসতে হবে, নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য। আমি যে তোকে বড্ড ভালোবাসি রে। আমি আর আমি আর তোকে হারাতে চাই না, আর হারাতে চাই না। প্রীতমা এবার একটা হাত সিদ্ধার্থর গালে রাখলো। তুই কি ভাবিস বলতো আমায়? আমি কি কিছুই বুঝি না? পেটের কথাটা মুখে আনতে এতদিন সময় নিলি, এতদিন ধরে শুধু তোকে একবার দেখার জন্য অপেক্ষা করছিলাম। পাগলের মতো তোকে খুঁজেছিলাম। বাবার দেখা ছেলের সাথে শুধু কথা বলতে হয়েছিল পারিবারিক চাপে। সেদিন তোকে ওখানে নিয়ে গিয়েছিলাম যাতে অ্যাট লাস্ট ওই সিচুয়েশনে পড়ে তুই কনফেস করিস যে তুই আমায় ভালোবাসিস। কিন্তু সেদিন তুই কোনো কথা না বলে ওখান থেকে চলে আসিস। বুঝতে পারিনি যে তুই এভাবে রিয়্যাক্ট করবি। ওখান থেকে বেরিয়ে অনেক খুঁজেছিলাম তোকে, আমার মনের কথাটা বলার জন্য। বলতাম আমি তোকে কতটা ভালোবাসি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আজ এখন এই অবস্থায় দাঁড়িয়ে তোর সাথে স্বপ্ন দেখতেও যে খুব ভয় করছে রে আমার। জীবন আমার আজ যে প্রান্তে এনে দাঁড় করিয়েছে, সেখানেই তো সব স্বপ্নের শেষ। প্রীতমাকে আশ্বাস দিয়ে সিদ্ধার্থ বলে, তুই কেন এত চিন্তা করছিস? আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। প্রীতমাকে রেস্ট নিতে বলে কেবিন থেকে বেরিয়ে আসে সিদ্ধার্থ। প্রীতমাকে সে একবার হারিয়েছে, কিন্তু বারবার হারাতে পারবে না। তাড়াতাড়ি সমস্ত স্পেশাল ডাক্তারদের সাথে মিটিং অ্যারেঞ্জ করে সিদ্ধার্থ। সমস্ত টেস্টের রিপোর্ট এসে গিয়েছিল। সেগুলোতে চোখ বুলিয়ে সিদ্ধার্থ বুঝল যে এটা ব্রেন ক্যান্সারের লাস্ট স্টেজ।
যে কোনো সময় ভালো মন্দ কিছু একটা হতে পারে। নিজেকে শক্ত করে সিদ্ধার্থ। যাই হোক, হাল সে ছাড়বে না। সেদিন রাতে বাড়ি ফিরে সারাটা রাত ফোনে শ্রীতমার ছবির দিকে তাকিয়ে রইল সিদ্ধার্থ। যে ডায়েরিতে শ্রীতমাকে নিয়ে মনের সব কথা লিখে রাখত, সেই ডায়েরিটার পাতা উল্টালো সারা রাত ধরে। পরের দিন সকালে ঠিক সময় ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে সিদ্ধার্থ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো হসপিটালে যাবে বলে। রাস্তায় একটা ফুলের দোকান থেকে একগুচ্ছ গোলাপ কিনলো শ্রীতমার জন্য। সিদ্ধার্থর মনটা আজ ভালো আছে। গাড়ির মিউজিক সিস্টেমে হালকা সুরে সিদ্ধার্থর প্রিয় একটা গান বাজছে। হঠাৎ একটা ফোন কল এলো সিদ্ধার্থর কাছে। সিদ্ধার্থ দেখলো সুজয় কল করছে। গাড়ি চালাতে চালাতেই কলটা রিসিভ করলো সিদ্ধার্থ। স্যার, 109 নম্বর কেবিনের পেশেন্ট শ্রীতমা ভট্টাচার্য। কি হয়েছে ওনার? সুজয়কে থামিয়ে দিয়ে উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করলো সিদ্ধার্থ। স্যার, উনি আর নেই। আজ সকালেই উনি মারা গেছেন। সুজয়ের শেষ কথাগুলো যেন ছিন্ন ভিন্ন করে দিল সিদ্ধার্থর মাথা। সিদ্ধার্থর চোখ যেন বুজে আসছে। নিজের উপর ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে সে। তারপরই বিকট একটা শব্দ। সিদ্ধার্থর গাড়িটা ধাক্কা মেরেছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটা বাসের পিছনে। চলতি গাড়ি কিছু দাঁড়িয়ে গেছে। রাস্তার ধারের দোকানগুলো থেকে অনেক লোক এসে ভিড় করেছে ঘটনাস্থলে। গাড়ির স্টিয়ারিং এর উপর মাথা রেখে পড়ে রয়েছে সিদ্ধার্থর রক্ত মাখা নিথর দেহটা। পাশে সিটে রাখা গোলাপগুলো নষ্ট হয়ে গেছে। ভেঙে যাওয়া মিউজিক সিস্টেম থেকে সিদ্ধার্থের পছন্দের একটা গান এখনো বাজছে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মরে। আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়া পথ ধরে। শেষ হলো আমাদের আজকের গল্প, যে কথাটা বলা হয়নি। গল্পটা লিখেছি আমি সন্দীপন। গল্প পাঠক ও সিদ্ধার্থের ভূমিকায় সন্দীপন, শ্রীতমার চরিত্রে পান্থবী, অয়ন এবং জুনিয়র ডক্টর সুজয়ের ভূমিকায় রিতম। গল্পের জন্য এই সুন্দর পোস্টার ডিজাইন করেছে পান্থবী। সমগ্র পরিচালনা ও সাউন্ড এফেক্টসে সন্দীপন। আজ তবে আসি, দেখা হবে পরের কোনো গল্পে। ভালো থাকুন, সুস্থ থাকুন।